ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, সচিবালয়ের কর্মব্যস্ততা, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন শুরু, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরোধিতায় মতিঝিলে উত্তেজনা। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, ভোক্তা পর্যায়ে অকটেন কেরোসিন লিটারে বেড়েছে 5 টাকা, ডিজেল অপরিবর্তিত, গ্রাহক পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া। আসছে বাজেটে দ্বিগুণ হবে রফতানি প্রণোদনার উৎসে কর, 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা, মরার ওপর খাড়ার ঘা বলছেন ব্যবসায়ীরা, নীতি সহায়তা অব্যাহত রাখার তাগিদ। শেষ সময়ে এসে বাড়ছে এডিপি বাস্তবায়নে অর্থ ছাড়, 10 মাসে ব্যয় হয়েছে বরাদ্দের প্রায় 41.5%, প্রকল্পের গুণগত মানে নজর দেওয়ার তাগিদ। উন্নত প্রযুক্তি ব্যবহারে চমক জাপানের, বিমানবন্দরে কাজ করবে রোবট, লাগেজ হ্যান্ডিং, কেবিন পরিষ্কার, গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট চালাতে দিচ্ছে দক্ষতার প্রমাণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহদি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত টানা 7 দিনের সরকারি ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। রোববার থেকে খুলেছে সরকারি অফিস আদালত। দীর্ঘ ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। স্বাভাবিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে সরকারি সেবাদান ও প্রশাসনিক কর্মকাণ্ডে ফিরেছে আগের গতি। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে প্রশাসনের কেন্দ্রস্থল। ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ের প্রবেশপথ, করিডর ও বিভিন্ন দফতরে দেখা গেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। সরকারি সেবা কার্যক্রমও ধীরে ধীরে পূর্ণ মাত্রায় চালু হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, ঈদের পর কর্মব্যস্ত হয়ে উঠেছে সচিবালয়। সচিবালয়ের যে কর্মব্যস্ততা প্রতিদিনে সেটি কিন্তু আবারও শুরু করেছেন কর্মকর্তা কর্মচারী এবং সচিব পর্যায়ে যারা রয়েছেন, মন্ত্রী। আমরা ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, বাণিজ্য মন্ত্রীর দপ্তরে তাদের কর্মব্যস্ততার খবর নিয়েছি। তারা কিন্তু কথাও বলেছেন। স্বাস্থ্যমন্ত্রীও নতুন করে আদ্দিন হসপিটালে যে হতাহত সেটি কিন্তু কথা বলেছেন সেটি নিয়ে। তো সব মিলিয়ে সচিবালয়ের যে কর্মব্যবস্থা প্রতিদিনে সেটি কিন্তু তৎপরতা বেড়েছে কর্মকর্তা কর্মচারীদের। সেই আলোকে জমজমাট যে প্রতিদিনের কর্মব্যবস্থা ঈদের আগে আমরা দেখেছিলাম সেটি কিন্তু ঈদের পর দিন, ঈদের পরে যে প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসে কিন্তু এখনও সেভাবে বলা চলে যে কর্মব্যস্ত হয়ে ওঠেনি প্রতিটা দপ্তর। যে পরিমাণ কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করে সচিবালয়ে, সবাই কিন্তু কেউ কেউ ছুটিতে আছেন। সেই ক্ষেত্রে বলা চলে যে পুরোদমে যে কর্মব্যস্ততা এবং বাইরের সচিবালয়ের বাইরে থেকে যে গেস্ট আসা, এরকম বেশ পদচারণাগুলো দেখি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদিও সেটি কিন্তু কয়েকদিন, এই সপ্তাহ বলা চলে যে সেই পরিবেশটা ফিরে আসতে কিন্তু সময় লাগবে। এবং আমরা প্রতিটি দপ্তরে দেখেছি যে প্রতিটি দপ্তরে যে কর্মকর্তা কর্মচারী তারা সরাসরি সংশ্লিষ্ট যে বিভাগের কাজগুলো, সে কাজগুলো কিন্তু শুরু করেছেন এবং নিয়মিত যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো কিন্তু তারা করছেন। এবং প্রতিটি দপ্তরেই 9টার পরপরই কিন্তু তাদের কর্মকর্তা কর্মচারীরা চলে আসছেন। 9টার মধ্যে অনেকে চলে আসছেন এবং পরেও চলে আসছেন। এবং সাথে বিভিন্ন দপ্তরের মন্ত্রী তারাও কিন্তু কাজ করছেন, সচিবরা আছেন সেখানে। এবং প্রধানমন্ত্রী উনিও কিন্তু 9টার পরপরই কিন্তু আছেন। তো আমার কাছে সচিবালয়ে এই ছিল সবশেষ কর্মব্যস্ততার। ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে সচিবালয়, সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগের বিরোধিতা করে মতিঝিলে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন গ্রাহকদের একাংশ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সেলিয়া সুলতানা, সরাসরি যাচ্ছে তার কাছে। সেলিয়া, আজ সকাল থেকে ব্যাংক খোলার প্রথম দিনে কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে পুরো দিলকুশা এলাকা, মতিঝিলের মোটামুটি যেটাকে ব্যাংকপাড়া বলা হয়। এই এলাকাটিতে আপনারা যদি দেখতে পান, পেছনে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যে নিয়োগ দেওয়া হয়েছে গত 24শে মে, সেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সাধারণ গ্রাহক ফোরামের থেকে এখানে সকাল থেকে অবস্থান নিয়েছেন গ্রাহকরা। এবং তারা যে দাবিটি করছেন যে যেহেতু খুরশিদ আলম তিনি সাবেক ডেপুটি গভর্নর ছিলেন এবং ওই সময়টিতে তাকে যেহেতু ফ্যাসিস্ট সরকার অথবা বলতে পারেন যখন সাবেক
যে চেয়ারম্যান এবং দায়িত্বপ্রাপ্তরা ছিলেন, ব্যাংকগুলো লুটপাটের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন বলতে পারেন, সেই জায়গাটিতে দায়িত্বরত অবস্থায় তিনি আবারও ব্যাংকে ফিরলে এস আলম আবারও ব্যাংকে কালো ছায়া পড়তে পারে ব্যাংকের উপরে, এই ধরনের একটি আশঙ্কা থেকে সাধারণ গ্রাহকরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কোনোভাবেই নতুন যে চেয়ারম্যান তাকে এই দায়িত্ব নিতে দেবেন না, এরকম একটি অবস্থান তারা নিচ্ছেন। এবং আপনারা জানেন যে গত 24শে মে সাবেক যে চেয়ারম্যান এম জুবাইদুর রহমান তিনি পদত্যাগ করেছিলেন এবং তার ওই দিনই একই দিনে সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ব্যাংকটির দায়িত্ব দেওয়া হয়। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, সকাল থেকেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে মোটামুটি পুরো দিলখুশায় এবং ইসলামী ব্যাংকের যে প্রধান ফটক এবং প্রধান কার্যালয় সেখানেও কিন্তু বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে। এখানে যে গ্রাহকরা রয়েছেন তারা বলছেন দীর্ঘদিন লুটপাটের কারণে ব্যাংকটির অবস্থা এমনিতেই বলা যেতে পারে করুণ। সে অবস্থায় থেকে তাদের আবারও যে ফিরে আসা বা সাধারণ মানুষের যে আস্থা, সেই আস্থার জায়গাটি যেন টিকে থাকে, সেই ধরনের একটি জায়গা যখন তৈরি হচ্ছে তখন আবারও এই ধরনের সাবেক একজন ডেপুটি গভর্নরকে নিয়ে এসে এবং পুরনো যে চেয়ারম্যান তাকে সরিয়ে দিয়ে এই জায়গাটিতে তারা বলছেন এস আলমের আবারও কালো ছায়া হয়তো এখানে পড়তে পারে। 80,000 কোটি টাকার মতো এই ব্যাংকটি থেকে লুটপাট করা হয়েছে। সেখানে গ্রাহকরা বলছেন আমরা আস্থা রাখতে চাই, যদি ইসলামী ব্যাংকের কোনো ধরনের ক্ষতি হয় আবারও অর্থনৈতিকভাবে, সেক্ষেত্রে এটি পুরো আর্থিক খাতকেই যে সচল অবস্থা রয়েছে সেটিকে বিঘ্নিত করবে। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত মতিঝিল দিলকুশা থেকে সর্বশেষ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা সরাসরি যুক্ত ছিলাম, সেখানে জানাচ্ছিলেন সেলিয়া সুলতান। সবশেষ খবরাখবর, এবার আসছে বাজেটের খবর। রফতানি প্রণোদনের উপর উৎসে কর দ্বিগুণ হচ্ছে। 2026-27 অর্থ বছরের বাজেটে নগদ প্রণোদনের উপর বিদ্যমান উৎসে কর 10% থেকে বাড়িয়ে 20% করা হতে পারে। প্রণোদনের হার অপরিবর্তিত থাকলে কর বাড়িয়ে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা এনবিআরে। বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে নতুন এই সিদ্ধান্ত মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখছেন রফতানিকারকরা। অগ্রাধিকারমূলক খাতে নীতি সহায়তা অব্যাহত রাখার তাগিদ অর্থনীতিবিদদের। বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে রিজার্ভ ধরে রেখে অর্থনীতির চাকা শক্তিশালী করতে তৈরি পোশাক খাত, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যাল সহ প্রায় 43টি রফতানি খাতে প্রণোদনা দেয় সরকার। এসব খাতে প্রণোদনার হার 0.30% থেকে 10% পর্যন্ত। চলতি 2025-26 অর্থ বছরে রফতানি প্রণোদনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 9,025 কোটি টাকা, যার উপর 10% হারে উৎসে কর দেন রফতানিকারকরা। এই অর্থের পরিমাণ অপরিবর্তিত রেখে উৎসে কর দ্বিগুণ করতে চায় এনবিআর, যার মাধ্যমে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সংস্থাটির। পোশাক রফতানিতে 0.30% প্রণোদনা পান উদ্যোক্তারা। তবে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার করলে প্রণোদনা মেলে 1.5%। ক্ষুদ্র মাঝারি রফতানিকারকরা 2 আর অপ্রচলিত বাজারে রফতানিতে দেওয়া হয় 3% প্রণোদনা। তবে এনবিআর এর কর বাড়ানোর পরিকল্পনাকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন রফতানিকারকরা। এটা যে মূল ফ্যাক্টরি সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন, এটা হলো ডাবল ট্যাক্সেশন। এটা যেন না হয়, এটা ওনারা কথা দিয়েছেন, এটা করবেন। আমরা যেটা চেয়েছি সেটা যেমন আমরা যে ইনসেন্টিভটা যে সামান্য পাই সেটা প্রতি হলো সবসময় 8 থেকে 9 মাস পেন্ডিং থাকে, এটা যেন রেগুলারাইজ করা হয়, সেই ব্যাপারে ওনারা উদ্যোগ নেবেন বলেছেন। লাস্ট 1 বছরের ভিতরে আমাদের যে ম্যানুফ্যাকচারার মোর দেন 350 to 400 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে আমরা দেখেছি ব্যাংকিং ফ্যাসিলিটি আমাদের ওই ফ্যাক্টরিগুলো পায় নাই। হ্যাঁ, সো এই জায়গাগুলো যদি গভর্নমেন্ট একটু নজর দেয়। দ্বিতীয় বড় রফতানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিকারকরা প্রণোদনা পান 6 থেকে 10% পর্যন্ত। আর পাট ও পাটজাত পণ্য রফতানিতে প্রণোদনা দেওয়া হয় 3 থেকে 10%। বাণিজ্যে বাধা দূর করে প্রণোদনার অর্থে অতিরিক্ত করের সিদ্ধান্ত ব্যবসা সহায়ক নয় বলছেন উদ্যোক্তারা। আমাদের রপ্তানি 6% আপনার এই যে আমরা ইনসেন্টিভ পেয়ে থাকি এবং সেটার উপরে সোর্স ট্যাক্স 10% করে কাটা হইতো। এখন যদি এটা 20% করে তাহলে এটা আর আমাদেরকে দেওয়ারও তো দরকার নেই, আমরা যেটা মনে করি। কারণ আমরা
আমাদের এইবারের দাবি হলো আমাদের সোর্স ট্যাক্সটা যেন মকুব করা হয়। সরকারি কোষাগারে থাকা প্রণোদনার অর্থের সরবরাহ কতটা পর্যাপ্ত রয়েছে তা বিবেচনা নিয়ে অগ্রাধিকারমূলক খাতে নীতি সহায়তা দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এটা তো সরকারের কোষাগার থেকে খরচটা যাবে, কিন্তু সেটার বিপরীতে সরকারের কি যথেষ্ট অর্থ রয়েছে কিনা, আমি কোথায় ট্রেড অফ করব সেটাই কিন্তু বিষয়। অলরেডি তো প্রণোদনা আছে 10%, সেটাকে আরও বাড়িয়ে সরকার কি সেটা তার যে আহরণ, রাজস্ব আহরণ, সেটা থেকে এটা মেটাতে পারবে কিনা। নতুন অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার, যার মধ্যে এনবিআরকে দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক অবস্থা এবং আসছে বাজেটে ব্যবসা সহজীকরণে ব্যবসায়ীদের দাবি ও সরকারের পরিকল্পনা নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রফতানিমুখী নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে প্রতিবেদনটা আসলে দেখলাম যে উৎসে কর দ্বিগুণ হতে যাচ্ছে, আমরা একটু জানতে চাই যে 4 দশকেরও বেশি সময় ধরা এই পোশাক খাতে প্রণোদনা কেন দরকার? দেখেন, প্রণোদনা কেন দরকার, প্রণোদনাটা কে পায় এটা একটু বুঝতে হবে। আসলে এই প্রণোদনাটা দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে যে প্রণোদনাটা আমরা পেয়ে থাকি, সেটা মূলত স্পিনিং মিল সুতার মূল্যের সাথে তারা আমাদের কাছ থেকে যখন সুতা বিক্রি করে তখনই কিন্তু সুতার দামের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে ওটা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। আর আমরা কখন পাই, আমরা তখন এই মানে এক্সপোর্ট করে ওই সুতা দ্বারা পণ্য উৎপাদন করে এক্সপোর্ট করার পরে প্রসিড রিয়েলাইজেশনের পরে আমরা আবেদন করি বাংলাদেশ ব্যাংকে। আবেদন করার আগে আবার অনেক ফর্মালিটিস, এটাকে ব্যাংকে সাবমিট করার পর ব্যাংক আবার অডিটে পাঠায়, অডিট থেকে সার্টিফিকেট আসে বা ওখান থেকে হেড অফিস যায়, হেড অফিস থেকে বাংলাদেশ ব্যাংক। এই প্রসেসটাই প্রায় 6 মাস থেকে 1 বছর লেগে যায়। এরপরে গিয়ে আবার বাংলাদেশ ব্যাংকে গেলে পরে আবারও 5-6 মাস থেকে 1 বছর পরে গিয়ে আমরা এই ইনসেন্টিভের টাকাটা পেয়ে থাকি। তো ধন্যবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে, তিনি এখন থেকে উদ্যোগ নিয়েছেন প্রতি মাসে পরিশোধ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তার মানে কি, এই ইনসেন্টিভের আমরা কিন্তু একজন বাহক, আমরা কিন্তু মানে প্রাপ্য পক্ষ কিন্তু আমরা না, মূলত এটা পাচ্ছে কিন্তু স্পিনিং মিল। তো আমরা বাহক, আমরা সরকার আমাদেরকে ভিক্ষা দিচ্ছে, ভিক্ষাটা নিয়ে আমরা আবার বহন করে নিয়ে আরেকজনকে দিয়ে দিতেছি। তো এই যে মানে আগে দিয়ে দিচ্ছি, সেটা সরকার আমাকে পরে দেয়। তো আমরা কিন্তু এটা আগে দিয়ে দিয়েছি, এরপর সরকার আমাকে দিয়ে ওখান থেকে যদি এই ভিক্ষা দিয়ে যদি ওর মধ্যে থেকে আবার এতদিন নিচ্ছে 10%, এখন যদি 20% নেয়, তাহলে বুঝতে হবে যে সরকারের আসলে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হলো পরিষ্কার, খুব পরিষ্কার, যে এইটাকে নিরুৎসাহিত করা। আর নিরুৎসাহিত করা মানেই হচ্ছে যে আমরা তাহলে বিকল্প কি, বিকল্প তাহলে বিদেশ থেকে আমদানি করা। তাহলে কি সরকার কি দেশীয় স্পিনিং মিল বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়ে বিদেশ থেকে আমদানিকে উৎসাহিত করতে চাচ্ছে? আরেকটা জিনিস বুঝতে হবে যে বিদেশ থেকে যদি আমি এই সুতা আমদানি করি তাহলে কোথায় যাব? সাধারণত আমরা যাই ইন্ডিয়াতে। তাহলে ইন্ডিয়ার বাজারে পরিণত করার জন্য কি সুপরিকল্পিত একটা উদ্যোগ যে এই ইনসেন্টিভের এই 10 মানে যা দিল ওখান থেকে আবার 20%, অর্থাৎ 1 লাখ টাকা যদি ইনসেন্টিভ পাই 20,000 টাকা দিয়ে দিতে হবে, 1 কোটি টাকা ইনসেন্টিভ পাইলে 20 লাখ টাকা দিয়ে দিতে হবে। এটা আসলে একটা মরার উপর খাড়া, এটা খুব গায়ে লাগে। কারণ এটা অনেক পরিশ্রম করে, অনেক কাঠখড় পরে, অনেক হয়রানির সম্মুখীন হয়ে আমাদেরকে এই ইনসেন্টিভটা পাইতে হয়। তো আলটিমেটলি এই হয়রানির সম্মুখীন হয়ে আমরা ইনসেন্টিভটা পাইতে চাইবো না। যেমন আমাকে আজ থেকে 10 বছর আগে ড্যাডোর ডিজি ছিলেন ফারজানা ম্যাডাম, সম্ভবত পরে। জনাব হাতেম, আমরা একটু জানতে চাচ্ছি যে কথাটা আপনি বলছিলেন যে আসলে অনেক জটিলতায় পড়তে হয়, কি ধরনের জটিলতা আসলে এই প্রণোদনের ক্ষেত্রে আপনাদের পড়তে হয়? জটিলতা হচ্ছে প্রথমত হলো অডিট ফার্ম এসে নানা রকমের ঝামেলা তৈরি করে। আপনি এটা আপনার কেউ এরকমও বলতে শুনছি যে আপনার তো বন্ড লাইসেন্স নাই, আপনি ইনসেন্টিভ পাবেন না, আপনার তো ডাইং নাই, আপনি ইনসেন্টিভ পাবেন না। মানে অযথা হয়রানি। সার্কুলারের কোথাও কিন্তু এই ধরনের কথাবার্তা নাই। এরপরে আবার আপনি তো নিটিং চার্জ এত ধরছেন, আপনি তো ডাইং চার্জ এত ধরছেন, বেশি ধরছেন, এটা হবে না। তো এই অথচ নিটিং চার্জ ডাইং চার্জ কত হবে
এই মর্মে সার্টিফাই করার জন্য স্ব অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দেওয়া আছে। অ্যাসোসিয়েশন সার্টিফাই করলে সেটা ওকে, কিন্তু তারা সেটাকে হয়রানি করছে। ইভেন এরকম হয়েছে ওই যে স্থানীয় রাজস্ব অডিট অধিদপ্তর, যেটাকে পরবর্তীতে লোকাল অডিট বলা হয়, সেই অডিট অধিদপ্তর বাংলাদেশ ব্যাংকের অডিটাই সহ পরবর্তীতে ইনসেন্টিভ নিয়ে হয়তো সব হজম হয়ে গেছে, সেইটা নিয়ে তখন টানা হেঁচড়া শুরু করে। এই যে এত প্রকারের জটিলতা, হয়রানি, এই হয়রানি সব মুখোমুখি হইয়া এটা নিতে আর কেউ ইন্টারেস্টেড হবে না। যেমন আমি যেটা বলতেছিলাম যে 10 বছর আগে আমাকে ডেডোর ডিজি একবার ডাকলেন আমাদেরকে মিটিং এ, তো গেলাম, তো আমাদেরকে প্রশ্ন করলেন যে আপনারা ডেডোতে অ্যাপ্লাই করেন না কেন। তো আমি উত্তর দিলাম যে দেখেন, ডেডোতে যে পরিমাণ হয়রানি আমাদের শিকার হইতে হয় এবং যা টাকা এখান থেকে আমরা পাই তার অর্ধেক আবার আপনার এখানে দপ্তরকে নানাভাবে এগুলো আমাদের দিয়ে যেতে হয়। তো সুতরাং এই ধরনের হয়রানি এবং যেই টাকা ইয়ে করে পাওয়ার পর অর্ধেক আবার দিয়ে যেতে হয়, এই জন্য আমরা এইটাতে আবেদনই করি না, ডেডোর টাকা নিতে আমরা ইন্টারেস্টেডই না। তো আলটিমেটলি আপনাকে দেখতে হবে যে আমার প্রতিপক্ষ দেশগুলি কি করতেছে, সেখানে ইনসেন্টিভ কিভাবে দেয়। ডাইরেক্ট তারা রপ্তানির প্রসিড রিয়ালাইজ হওয়ার সাথে সাথে তারা দিয়ে দিচ্ছে। আর আমাদের জনাব হাতেম একটু জানতে চাচ্ছি, জনাব হাতেম আমাদের কাছে সময় খুব কম, আমরা একটু জানতে চাই যে আসলে এই উৎস কর যে দ্বিগুণ করতে যাচ্ছে, এতে রফতানিতে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা বা কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? এতে দেশীয় শিল্প ধ্বংস হবে, কারণ তখন কেউ আর এই ইনসেন্টিভ নিতে ইন্টারেস্টেড হবে না। এই 20% কি কারণে নিতে হবে, যুক্তিটা কি? আপনি তো আমাকে একটা সহযোগিতা দিচ্ছেন, তো সহযোগিতা দিয়ে সেই সহযোগিতার থেকে আবার আপনি কারিয়ে নিয়ে যাবেন, এটা তো হইতে পারে না। এটা কোনোভাবেই কাম্য নয়। তার মানে এটাকে আপনি নিরুৎসাহিত করতেছেন। তো একবার বলে দিল এটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দেন, কারণ আমাদের এই হয়রানি কইরা এই নেওয়ার পরে আবার আপনি 20% নিয়ে যাবেন, দরকারই নেই, আমাদের এই ইনসেন্টিভের দরকার নেই। দয়া করে এটা বন্ধ করে আমাদেরকে হয়রানি থেকেও মুক্তি দেন, আর দেশীয় শিল্পকে বিদেশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। জনাব হাতেম, আমি সবশেষ একটু আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আসছে বাজেট নিয়ে আসলে আমাদের এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে, এই আসছে বাজেটে আপনারা কি ধরনের নীতি সহায়তা চাচ্ছেন একটু জানাবেন ছোট্ট করে আমাদের। প্রথমত হলো আমরা বাজেট নিয়ে খুব শঙ্কিত, কারণ 9 লক্ষ কোটি টাকার বাজেট যখন হচ্ছে, 7 লক্ষ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিচ্ছে, তখনই আমরা শঙ্কিত যে এইবার বোধহয় জুলুম অত্যাচার আরো বেড়ে যাবে। কারণ আমরা কিছু সংখ্যক লোক যারা এই ট্যাক্স নেটের আওতায় আছি, তাদের উপরেই কিন্তু এই খরচটা নেমে আসবে 7 লক্ষ কোটি টাকা। এটা সহজেই অনুমেয় যে নির্যাতন, জ্বালাতন, অত্যাচারটা কি পরিমাণ বাড়বে। তো এইটাকে আমরা কোনোভাবেই এটাকে সহজভাবে আমরা দেখতে পাচ্ছি না যে এই এত বড় একটা বাজেট হলে আলটিমেটলি কি দাঁড়াবে। আর আমরা যেটা বলেছি মূলত বাজেটে ট্যাক্সেশন পলিসিটাকে ঠিক করা, কারণ এই পলিসিটা বর্তমানে এটা আমি বলবো বেআইনি এবং অনৈতিক একটা ট্যাক্সেশন পলিসি আমাদের এখানে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সোজা কথা যদি বলি, ট্যাক্সেশন পলিসি বর্তমানে যা আছে তা হচ্ছে যে আমি লাভ করি আর লস করি, যাই করি না কেন ট্যাক্স আমার কাছ থেকে নিয়ে যাবেই। অর্থাৎ আমার সেলের উপর ট্যাক্স, এটা কোনোদিন ট্যাক্সের কোনো পলিসি হতে পারে না। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্য আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বেড়েছে 5 টাকা করে। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার অন্তরা সেন, যাচ্ছি তার কাছে। অন্তরা, মধ্যপ্রাচ্য সংঘাত পরিস্থিতি শান্তি চুক্তির দিকে ইঙ্গিত দিলেও এখনও অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। আর এর প্রভাব কিন্তু দেশের বাজারেও পড়েছে। এ কারণে কিন্তু গতকাল ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই দাম বাড়ানোর খবর, যেটি রাত 12টার পর থেকে কিন্তু কার্যকর হয়েছে। তবে ভোক্তা পর্যায়ে কিন্তু এই খবর এখনও তেমনভাবে ছড়িয়ে পড়েনি। আমরা রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি যে অনেক মোটরসাইকেল আর গাড়ি চালক কিন্তু তেল নিতে এসে জানতে পেরেছেন যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ঈদের ছুটি কাটাতে না কাটাতেই এমন হঠাৎ করেই তেলের দাম বাড়ানোর খবরে কিন্তু তারা বেশ অবাক হয়েছেন, সেই সঙ্গে কিন্তু হতাশও হয়েছেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখন এখানে গাড়ির আর মোটরসাইকেলের চাপ কিন্তু বেশ কম, তবে কয়েকজনের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা কিন্তু আমাদের জানিয়েছে যে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম যেরকম
বাড়ছে, সেই সঙ্গে হঠাৎ করে এভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো তাদের জন্য আবার একটা বাড়তি চাপ তৈরি করেছে। আর যেহেতু তারা জানতেনই না যে দাম বাড়ার খবর, এখানে এসে দাম মেটাতে গিয়ে তারা জানতে পারছেন, তাই তারা আরও বেশি হতাশ হয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল মার্চ এপ্রিল মাসে, তাতে কিন্তু মার্চ এপ্রিল মাসে জ্বালানি তেলের এক অস্থির অবস্থা কিন্তু দেশেও ছিল। এরপরে জ্বালানি তেলের দাম বাড়ানো হয় 18ই এপ্রিল। এরপর গতকাল অর্থাৎ 31শে মে জ্বালানি তেলের দাম আবারও সমন্বয় করা হয়। এই ছিল আমার কাছে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবরাখবর। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। রাজধানীর বিজয় সরণি থেকে ফিলিং স্টেশনগুলোর খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। এবার বন্দর বাণিজ্যের খবর। ঈদুল আজহার ছুটি শেষে আবারও শুরু হচ্ছে হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দর অভ্যন্তরে চলছে পণ্য খালাস কার্যক্রম। বিস্তারিত জানাতে হিলি স্থল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, হিলিস্থল বন্দরে ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিন ছুটির পর আজ থেকে হিলিস্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাক এখনো বন্দরে প্রবেশ করেনি, তবে বন্দরে যে আমদানিকৃত যে ট্রাকগুলো বন্দর অপেক্ষমান রয়েছে পূর্বের আমদানিকৃত এই পণ্যবাহী ট্রাকগুলো থেকে পণ্য ব্যবসায়ীরা বিভিন্ন পাইকারিদেরকে পণ্য দেখাচ্ছেন। ইতিমধ্যে বন্দরে পাইকারি ব্যবসায়ীরা এসেছেন, সারিবদ্ধভাবে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। সেগুলা ভুট্টা, ভারত থেকে আমদানিকৃত ভুট্টা বোঝাই ট্রাক। আর এখানে তাছাড়া যে ভারতে পণ্য রপ্তানি যে একটা বিষয়, সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে পণ্যবাহী ট্রাক যেগুলো ভারতে রপ্তানি হবে, বিভিন্ন পণ্য নিয়ে এসে পণ্যগুলো বন্দরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো আজকে এই দুপুরের পরে পণ্যগুলো ভারতে রপ্তানি হবে। বিশেষ করে এখানে যে খাদ্যদ্রব্য, বিস্কিট, চকলেট, জুস, প্রাণের এবং প্লাস্টিকের ঝুড়ি, প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের দরজা, এইসব পণ্যই কিন্তু ভারতে বেশি রপ্তানি হচ্ছে। তাছাড়া হিলস্থল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে, বিশেষ করে খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে, যে বিশেষ করে গোখাদ্য, ভুট্টা, ভুসি, এই পণ্যগুলো বেশি আমদানি হয়ে থাকে। তো বন্দরে আমরা দেখেছি যে ইতিমধ্যে পাইকারি ব্যবসায়ীরা আসছেন, ভুট্টা নেওয়ার জন্য আসছেন, তারা ভুট্টা কিনবার জন্য আসছেন। তাছাড়া আরো পাইকারি ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে আসে। আর বিশেষ করে আমদানির ব্যবসায়ীরা বলছেন যেহেতু আজকে যেহেতু ছুটি শেষে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হলো, হয়তো কাল থেকে পুরো দমে কিন্তু জমজমাট ভাবে হিলিস্থল বন্দরের বাণিজ্য কার্যক্রম আরো গতি ফিরবে। হিলিস্থল বন্দর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। ঈদের ছুটি শেষে হিলি স্থল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দর বাণিজ্যে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। সিংহে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের খবর জানাতে এই মুহূর্তে নগরীর শম্ভুগঞ্জ চামড়ার আড়তে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চামড়ার বাজার, চামড়া গোদাম সহ প্রতিটি উপজেলায় প্রায় 1.5 লক্ষাধিক চামড়া লবণজাত করে সংরক্ষণ করা হয়েছে এবং এই চামড়াগুলো এখনো পর্যন্ত ময়মনসিংহ জেলায় বেচা বিক্রি শুরু হয়নি। যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা সেই সংরক্ষণ করা চামড়া বিক্রির জন্য প্রস্তুত করছেন এবং আমি এখন আছি ময়মনসিংহ নগরের সবচাইতে বড় যে চামড়ার হাট বসে শম্ভুগঞ্জ চামড়ার বাজারে এখানে আছি। এখানে প্রায় 40,000 চামড়া কিন্তু সংরক্ষণ করা হয়েছে বিক্রির জন্য। যারা ব্যবসায়ী রয়েছেন এবং শ্রমিকরা তারা কিন্তু সেই চামড়াগুলো বিক্রির জন্য প্রস্তুত করছেন, লাট তৈরি করছেন এবং তারা যেটি বলছেন যে এখনো পর্যন্ত এখানে বেচা বিক্রি শুরু হয়নি। পাইকার এবং ট্যানারি মালিকের প্রতিনিধিরা এখনো পর্যন্ত এখানে আসেনি, তবে তারা আশা প্রকাশ করছেন আগামীকাল মঙ্গলবার ঈদ উপলক্ষে একটি হাট এবং আগামী শনিবার যে সাপ্তাহিক হাট রয়েছে সেখানে পাইকার এবং ট্যানারি মালিকরা আসবেন। তবে তারা একটি শঙ্কার কথাও বলছেন যে প্রতি বছরই তারা অভিযোগ করে থাকেন যে প্রতি বছরই এখানে একটি সিন্ডিকেট তৈরি হয়, যে সিন্ডিকেটের জিম্মি হয়ে আসলে তারা তাদের যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হয়। যেমন তারা যে বড় চামড়াগুলো কিনেছেন 550, 600, 650 টাকা, সেখানে আবার লবণযুক্ত করা এবং শ্রমিক খরচ সব মিলিয়ে প্রায় 1000 টাকার মতো খরচ পড়ে। সেই মূল্য যদি ন্যায্য মূল্য যদি তারা না পান তাহলে আবারও লোকসানের মুখে পড়বেন। তারা যেটি বলছেন যে
সরকারের পক্ষ থেকে যে সরকার নির্ধারিত মূল্য আছে সেই মূল্য যেন কেনা হয় এবং সরকারের পক্ষ থেকে যেন মনিটরিং করা হয় এই বিষয়গুলো, এটি তারা আসলে দাবি করছেন। তো এই ছিল ময়মনসিংহের চামড়া বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ময়মনসিংহের চামড়া বাজার থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল হক। দেখছেন এই সময়ের বাণিজ্য। ফরিদপুরে পরিকল্পিত চামড়া শিল্প নগরীতে 5,30,315 পিস কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে। বিসিকের তথ্য অনুযায়ী ঈদের দিন থেকে রোববার রাত 10:30 পর্যন্ত শিল্পনগরীতে কাঁচা চামড়া দিয়ে প্রবেশ করেছে মোট 1,722টি ট্রাক। লবণ সংরক্ষণ করার চামড়ার মধ্যে গরু মহিষের রয়েছে 5,14,140টি ও ছাগল ভেড়ার চামড়া রয়েছে 16,175 পিস। এবার কোরবানিতে সারা দেশে মোট 1 কোটি পিস পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেছেন ট্যানারি মালিক, ফড়িয়া ও মৌসুমী ব্যবসায়ীরা। অর্থ বছরের শেষ দিকে এসে বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নের অর্থ ছাড়। এপ্রিল পর্যন্ত আইএমডির দেয়া হিসেবে দেখা যাচ্ছে যে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এডিবি বাস্তবায়নের ব্যয় হয়েছে বরাদ্দের 41%, অথচ মার্চ পর্যন্ত গেল অর্থ বছরের তুলনায় তা পিছিয়ে ছিল। এ অবস্থায় প্রকল্প বাস্তবায়নে অর্থ ছাড়ের পাশাপাশি গুণগত মানের দিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। চলতি অর্থ বছরের জন্য সংশোধিত এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,08,935 কোটি 53 লাখ টাকা। এপ্রিল পর্যন্ত 10 মাসের হিসেব তুলে ধরা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমডির প্রতিবেদনে দেখা যাচ্ছে এই সময় মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে 86,516 কোটি টাকা, যা মোট বরাদ্দের 41.41%। গেল অর্থ বছরের এই সময় ব্যয় হয়েছিল বরাদ্দের 41.31%। মার্চ পর্যন্ত পিছিয়ে থাকার পর অর্থ বছরের শেষ দিকে এসে ব্যয় বেড়ে যাওয়ার প্রবণতাকে সামনে এনে প্রকল্প বাস্তবায়নে গুণগত মানের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এটা বরাবরই দেখা যায় যে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে তারা দ্রুততার সঙ্গে এই মে, জুন বা এপ্রিল এই 3-4 মাসের মধ্যে তারা কাজ সম্পন্ন করতে যায়। এতে করে হয় কি যে কাজের মান এটা কোনোভাবেই কিন্তু এটা নিয়ন্ত্রণ হয় না। বরাদ্দের 80.20% ব্যয় করে শীর্ষে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, 77.89% ব্যয় করে দ্বিতীয় অবস্থানে আছে মন্ত্রী পরিষদ বিভাগ। পুরো বছরের বরাদ্দের 25% খরচ করতে পারেনি 11টি মন্ত্রণালয় ও বিভাগ। ঈশিতা আক্তার, সময় সংবাদ। এই সময়ের বাণিজ্য। রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি, গড়ে উঠেছে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানও। কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প। হারিয়ে ফেলা ঈদ, প্রিয়জন থেকে দূরে কাটানো অসংখ্য বছর আর না বলা শত কষ্ট। পবিত্র ঈদুল আজহার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য অনেকে দেশে আসেন। তাদের কাছে এটি শুধু উৎসব নয়, যেন ফিরে পাওয়া জীবনের সবচেয়ে বড় আনন্দ। প্রবাসে হারিয়ে যাওয়া কিছু স্বপ্ন এবার ঈদে ফিরেছে বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাজাপুরে প্রবাসীদের ঈদ আড্ডায় ডানা মিলল সেসব স্বপ্ন। দুবাই প্রবাসী মানিক মিয়া কাজ করেন একটি বেসরকারি এয়ারলাইন্সে। এবার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করলেন দেশে। বন্ধু ও স্বজনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত তিনি। এদিকে হংকং ও সৌদি আরব প্রবাসীরা জানান, দূর প্রবাসে থাকলেও মা মাটি ও দেশ তাদের কাছে সবচেয়ে বড়। ঈদ কি জিনিস আসলে অতটা বোঝা হয় না। স্যাটারডে বা সানডে আমরা একটা প্রোগ্রাম করি, তো ওইখানের ঈদ আর বাংলাদেশের ঈদের মধ্যে অনেক পার্থক্য। নাম কস্তে ঈদ আর কি, নামাজ পড়ি, গরু খাই। আমি প্রতিনিয়ত খুঁজি যে আমার এলাকার কোনো লোক আসে কিনা, দেখবো, কথা বলবো, আমি আমার মন উজাড় করে দিয়ে আমি এর হেল্প করবো। শুধু 20 দিন থাকবো সৌদি বাংলাদেশে, অনেক টাকা খরচ করে টিকিটও পাই নাই। আগের দিন টিকিট কেছি, পরের দিন এসে পড়ছি। আমরা প্রবাসে থাকি শুধু নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, কিন্তু মন তো দেশেই পড়ে থাকে। ঈদের যে কতটুকু আনন্দ আমরা ওইখানে এটা বিন্দু পরিমাণ কিছুটা অনুভব করতে পারি না। কুয়েতে দীর্ঘ প্রবাস জীবন কাটানো ফেনীর কামাল হোসেন জয়নাল এবার দেশে করলেন ঈদ। ভুলে যেতে চান প্রবাসের বুকে কাটানোর নিঃসঙ্গতার ঈদের স্মৃতি। আমরা ঈদে আসলে আমাদের ভিতরে কিছু
কাজ করতে সেন্সিটিভ যে আমরা ছেলে মেয়ে নিয়ে একসাথে করতে পারতেছি না। এইটা আমার খুব উপলব্ধি হয়েছে, ভালো হয়েছে। আমার ছেলেরা আমার কাছে আছে। ঈদের দিন প্রবাসে আমাদের কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এখন এই বছর ঈদে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা সবার সাথে কাটাচ্ছি, খুব এনজয় করছি, খুব ভালো কাটছে। একই চিত্র ফেনীর সোনাগাজীর বাসিন্দা আনোয়ার হোসেন রতনের জীবনেও। দীর্ঘ 34 বছর প্রবাস জীবনে এবারই প্রথম পরিবারের সঙ্গে ঈদ করলেন। 3 ছেলে 1 মেয়েকে নিয়ে ঈদ করছি, অনেক আনন্দ এবং অনেক ভালো লেগেছে। এটা ভাষা প্রকাশ করার মতো নয়, কারণ নিজের আত্মীয় স্বজন আছে, নিজের মেন হচ্ছে পরিবারকে যদি আপনি নিজে ম্যানেজ করতে পারেন বা একসাথে ঈদ করতে পারেন, এটা অনেক আনন্দ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি, গড়ে উঠেছে নতুন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প। হারিয়ে ফেলা ঈদ, প্রিয়জন থেকে দূরে কাটানো অসংখ্য বছর, আর না বলা কষ্ট। তাদের কাছে শুধু উৎসবই নয়, যেন ফিরে পাওয়া জীবনের সবচেয়ে বড় আনন্দ। মিরন আহমেদ, সময় সংবাদ। ঈদের ছুটি শেষ হলেও পর্যটকদের ঢল কমেনি কক্সবাজারে। ভ্রমণ পিপাসুরা মেতে রয়েছেন সমুদ্রের নোনা জল ও বালুচরে। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। যাচ্ছে তার কাছে। রুবেল, ঈদের যে টানা ছুটি, সেই টানা ছুটি শেষ হলেও এখনো পর্যন্ত যে পর্যটকের চাপ সেটি কমছে না, বরং আরো বেড়ে চলেছে। ঈদের আজকে পঞ্চম দিন, এই পঞ্চম দিনে এসে লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক। কক্সবাজার সমুদ্র সৈকতে যেন পর্যটকের কমতি নেই। সমুদ্রের সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। সেই আছড়ে পড়া ঢেউতে পরিবার পরিজন নিয়ে আনন্দের যেন শেষ নেই। বিশেষ করে এখন সাগর উত্তাল রয়েছে। উত্তাল সাগরের মাঝেও আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত দীর্ঘ 3.5 কিলোমিটার সাগর তীর জুড়ে মানুষ যেমন সমুদ্রের নোনা জলে গোসল করছে, ঠিক তেমনি বালিয়াড়িতে দাঁড়িয়ে সমুদ্রের যে উপভোগ করা সেটি উপভোগ করছে। আবার এই সব বিষয় মিলে কিন্তু আমরা লক্ষ্য করছি ফটোগ্রাফার থেকে শুরু করে বিচ বাইক, ওয়াটার বাইক চালক থেকে শুরু করে শামুকজনক বিক্রেতা সবাই কিন্তু ভালো ব্যবসা করছে এবং চাঙ্গা বা ফিরেছে। গত 5 দিন ধরে একটানা যেহেতু পর্যটক আসছে, সেক্ষেত্রে পর্যটক ব্যবসায়ীরা বলছে হোটেলের 90 থেকে 95% কক্ষ খালে বুকিং রয়েছে, যার কারণে ব্যবসা ভালো হচ্ছে। ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য এখানকার সৈকত পার্ক কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে তাও কিন্তু বেশ চাঙ্গা সেই হিসাবে বলছে। তবে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, বিপুল সংখ্যক পর্যটকের সমাগমকে যারা সমুদ্র স্নান করছে তাদের নিরাপত্তায় লাইফগার্ড কর্মী রয়েছে, কিন্তু তার মাঝেও যেখানে লাইফগার্ড সেবা নেই সেখানে কিন্তু গোসল করতে গিয়ে গতকাল একজন নিখোঁজ হয়েছে। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং লাইফগার্ড যারা রয়েছে, লাইফগার্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যেহেতু ঈদের টানা ছুটি, তারা মাত্র 27 জন লাইফগার্ড দিয়ে পুরো সমুদ্র সৈকতের লাখো পর্যটকের যে সমুদ্র স্নানের নিরাপত্তায় তাদের অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে পড়ছে, যার কারণে তারা অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। বিশেষ করে 3টি পয়েন্টে, একটি পয়েন্টে মাত্র 4 থেকে 5 জন লাইফগার্ড কর্মী থাকে। সেখানে সমুদ্র স্নান করছে এখন 50 থেকে 60 হাজার পর্যন্ত পর্যটক। এই বিপুল সংখ্যক পর্যটকের জন্য আসলে সীমিত সংখ্যক লাইফগার্ড কর্মী দিয়ে যাতে আরও লাইফগার্ড কর্মী বাড়ানো হয়, সেটি পর্যটকদের যেমন দাবি রয়েছে, ঠিক তেমনি হোটেল মালিক কর্তৃপক্ষ যারা রয়েছে তারাও বলছে তাদের আগত পর্যটকদের যাতে সেবা নিশ্চিত করা হয়, নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য লাইফগার্ড কর্মী বেশি নিয়োগ দেওয়ার জন্য তারা বারবার দাবি জানিয়ে আসছে। তো আমরা আজকে ঈদের পঞ্চম দিনও আসলে লক্ষ্য করছি শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটনের স্পটগুলো রয়েছে। কক্সবাজার থেকে ভ্রমণ পিপাসুদের ঈদ আনন্দের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। এবার অন্য প্রসঙ্গ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু হয়েছে। কাল থেকে নেওয়া হবে সাক্ষ্য গ্রহণ। এই নিয়ে কথা বলছেন আইনজীবীরা। সরাসরি যাচ্ছি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরতহাল রিপোর্টে উল্লেখিত সময় উল্লেখ সহ এই মামলার আসামিদ্বয়ের বিরুদ্ধে, অর্থাৎ 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে রামিসা আক্তারকে তাদের ফ্ল্যাটে, আসামিদ্বয়ের বসবাস করা ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাদের বসবাস করা ফ্ল্যাটের বাথরুমের ভিতর ধর্ষণ করে হত্যাকাণ্ড
ঘটান এবং তার পরবর্তীতে তার মাথা দেহ থেকে আলাদা করে কেটে বালতিতে রাখেন, একই সাথে তার 2 হাত দেহ থেকে আলাদা করেন এবং অন্যান্য অঙ্গে ছোরা দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। ফলে মাননীয় ট্রাইব্যুনাল 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ধারায় চার্জ গঠন করেছেন এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য, অর্থাৎ ধর্ষণ, হত্যাকাণ্ড, এই 2টি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) এর সাথে পঠিতব্য 30 ধারার অধীনে চার্জ গঠন করেছেন। একই সাথে বিভিন্ন আলামত ধৌত করে বিনষ্ট করা এবং আসামিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যেতে সহায়তার কারণে পেনাল কোডের 201 ধারার অধীনে উপরোক্ত অর্থাৎ আগের 2টো ধারার সহিত এই 201 ধারাতেই চার্জ গঠন করা হয়। অর্থাৎ স্বপ্না খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2), 30 এবং পেনাল কোডের 201 ধারায় চার্জ গঠন করেছেন। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিশ্ববাজারে বাড়ছে যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি শিল্পপণ্য বিটুমিনের দাম। ঊর্ধ্বমুখী দামের তালিকায় রয়েছে লেড, অ্যালুমিনিয়াম, কোবাল্ট ও টিন। তবে নিম্নমুখী পলিথিনের দর। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, সড়ক অবকাঠামো তৈরির দরকারি বিটুমিনের বিশ্ববাজার বর্তমানে ঊর্ধ্বমুখী। প্রতি মেট্রিক টন সোমবার বেচা কেনা হচ্ছে $4,371। 1 মাসের ব্যবধানে দাম বেড়েছে 2.49%। দাম বেড়েছে গাড়ির ব্যাটারি, গোলা বারুদ, তারের খাপ তৈরি ও সুরক্ষায় বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা থাকা পণ্য লেডের। মাস ব্যবধানে 2.43% বেড়ে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $20.75। উড়োজাহাজ, মহাকাশযানের বডি নির্মাণ থেকে শুরু করে তৈজসপত্র তৈরিতে দিন দিন বাড়ছে অ্যালুমিনিয়ামের চাহিদা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বিশ্ববাজারে বাড়ছে দামও। প্রতি টন এই ধাতু বিক্রি হচ্ছে $3,675। সপ্তাহ ব্যবধানে বাড়েনি কোবাল্টের দাম। সোমবার এই শিল্পপণ্য বেচাকেনা হয়েছে $56,290। আর মাস ব্যবধানে 12.98% বেড়ে আরেক শিল্পপণ্য টিন বিক্রি হচ্ছে $5,579। তবে নিম্নমুখী পলিইথিলিন 1 মাসের ব্যবধানে 6.94% দাম কমে প্রতি মেট্রিক টনের বিক্রি হচ্ছে $7,885। ইশিতা আক্তার, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। দেশের বাইরের খবর। জাপানের বিমানবন্দরে এবার মানুষের পাশাপাশি কাজ করবে হিউম্যানয়েড রোবট। লাগেজ সামলানো, কেবিন পরিষ্কার, এমনকি গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট চালাতেও দক্ষতার প্রমাণ দিচ্ছে এই রোবট। প্রযুক্তিতে সবসময় কয়েক দশক এগিয়ে থাকে জাপান। আবারও যেন তাই প্রমাণ করল দেশটি। মানুষ নয়, রোবটই বিমানের মালামাল তুলে দিচ্ছে সযত্নে। জাপানের বিমানবন্দরে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ, যেখানে মানুষের পাশাপাশি কাজ করবে হিউম্যানয়েড রোবট। টোকিওর হানেদা এয়ারপোর্টে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে হিউম্যানয়েড রোবট, যারা লাগেজ সামলানো, কেবিন পরিষ্কার, এমনকি গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট চালাতেও দক্ষতার প্রমাণ দিচ্ছে। কাজ শেষে কর্মীদের সঙ্গে হাত মেলানোও বাকি নেই, যেন মানুষ ও রোবটের ভাবের লেনদেনটা একদম ঠিকঠাক। জাপান এয়ারলাইন্স বলছে, দেশটির শ্রমিক সংকটের কারণেই এমন উদ্যোগ নিয়েছে তারা। জাপানের পর্যটক বাড়লেও কমছে কর্মক্ষম মানুষের সংখ্যা। ফলে এভিয়েশন সেক্টরে দিন দিন চাপ বেড়েই চলেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় 2028 সাল পর্যন্ত ধাপে ধাপে চলবে এই রোবট ট্রায়াল। ভবিষ্যতে এয়ারপোর্ট যেখানে মানুষের লাগেজ তুলতে প্রস্তুত হচ্ছে রোবট। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, আদালত, সচিবালয়ে কর্মব্যস্ততা, আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন শুরু। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরোধিতায় মতিঝিলে উত্তেজনা। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ভোক্তা পর্যায়ে অকটেন, কেরোসিন লিটারে বেড়েছে 5 টাকা, ডিজেল অপরিবর্তিত। গ্রাহক পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া।
এবং আসছে বাজেটে দ্বিগুণ হবে রফতানি প্রণোদনার উৎসে কর। 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা, মরার ওপর খাঁড়ার ঘা বলছেন ব্যবসায়ীরা। নীতি সহায়তা অব্যাহত রাখার তাগিদ। এই ছিল এ সময়ের বাণিজ্যের এখনকার আয়োজনে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।